ইনকাম পড়াচ্ছিলাম, তো এখন বুক 1 থেকে যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স ওটার একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে ইনফ্যাক্ট আসলে ন্যাশনাল ইনকাম অ্যানালাইসিস এন্ড ইকোনমিক ওয়েলফেয়ার। এখান থেকে আমি এই টপিকস গুলি একটু ধরায় দিতে চাচ্ছি যে এগুলি পড়তে হবে আর কি। আসলে ন্যাশনাল ইনকাম, আমরা ইনকাম অ্যাকাউন্টিং গত ক্লাসে স্লাইডে আলোচনা করছিলাম। তো এটার সাথে আমাদের এখানে সার্কুলার ফ্লো অফ ইনকাম, তারপরে এখানে ইফেক্ট অফ ফরেন ট্রেড অন সার্কুলার ইনকাম, এগুলি কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসছে। সেজন্য আমি বলছি ইম্পর্টেন্স অফ ন্যাশনাল ইনকাম এস্টিমেটস, এগুলির কিন্তু বর্ণনা এই বইতে আছে। আমি অত ডিটেলসে যাব না, ঠিক আছে? আমি অত ডিটেলস যাব না। আমার কথা হচ্ছে যে আমি এখান থেকে বলে দিচ্ছি যে এই জিনিসগুলি ইউ হ্যাভ টু ফলো। এখানে পড়তে হবে এগুলি, আসলে পড়ার কোনো বিকল্প নাই। এখন সার্কুলার ফ্লো অফ ইনকাম আমি হয়তো সংক্ষেপে বলেছি, কিন্তু এখানে বিস্তারিত আছে। পরীক্ষায় প্রশ্ন এক এক সময় এক এক রকম আসে। যে সার্কুলার ফ্লো অফ ইনকাম সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়, আবার অনেক সময় বলা হয় যে ফরেন ট্রেডের কি প্রভাব থাকে সার্কুলার ফ্লো অফ ইনকামের মধ্যে। তো ফরেন ট্রেডের তো একটা প্রভাব থাকে। আমরা যে সেদিন কে জানি বলতেছিল রেমিটেন্সের একটা ব্যাপার থাকে, ইম্পোর্ট এক্সপোর্টের একটা ব্যাপার থাকে, তারপরে আমরা যে কনজাম্পশন করি এখানে। তো এখানে বইটার ভিতরে, আচ্ছা চ্যাপ্টারটার ভিতরে গেলে কিন্তু অনেক জিনিস খুঁজে পাওয়া যাবে। প্রথমে 5-এর 1, 2, 3 এই তিনটাই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এখানে আরেকটু আছে যে খুব ইম্পর্টেন্ট ডেটা, এটা আমি আমার এমনি হ্যান্ড আউটসও দিয়েছি। 5.3 ইকোনমিক ওয়েলফেয়ার অফ ন্যাশনাল ইনকাম। এটা অনেক সময় বলা হয় যে জিডিপি ইনক্রিজ করলে বা ন্যাশনাল ইনকাম বাড়লে আসলে এটার ওয়েলফেয়ার ইফেক্টটা কি হয় সমাজে। এটা কি আসলে সমাজের কল্যাণে আসলে ন্যাশনাল ইনকাম বাড়লে এটা কার্যকর ভূমিকা রাখে কিনা, এ ব্যাপারে হয়তো এরকম প্রশ্ন থাকে। তো এইটা একটা বিষয় আছে। আর এখানে 5.2 যেটা আমরা প্রোডাক্ট মেথড অর ভ্যালু অ্যাডেড প্রোডাকশন প্রসেস, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ইনফ্যাক্ট আমরা আরো শর্টকাট আলোচনা করেছি, বাট এখানে এসে ডিটেলস আছে। এখানে সার্কুলার ফ্লো অফ ইনকাম, এখানে আমরা এটাকে সংক্ষেপে বলি টু সেক্টর ইকোনমি। আমি যেটা বলেছিলাম, একদিকে হাউস হোল্ড আর একদিকে ফার্ম, এই কথাটাই এখানে বলেছি, ঠিক আছে? এখানে এই জায়গাটা, এই যে এইটাও কিন্তু এক ধরনের সার্কুলার ফ্লো অফ ইনকাম। সহজ সরল ভাবে পরীক্ষায় you can put it, or you can just put the other one I have shown in my slide. It's up to you. যে যার কাছে যেটা ভালো লাগে, যেভাবে দেখানো যায় সেটা। এখানে গুডস এন্ড সার্ভিসেস যায়, আর ওটা কি আসে, রেভিনিউ যায়, আমরা বলছি স্পেন্ডিং হয়। এবার এটাকে আলাদা ভাবে ওইভাবে দেখানো যায়, কিন্তু প্লেয়ার দুইটা। একটা হচ্ছে এখানে আমরা হাউস হোল্ডটা এই সাইডে দেখাচ্ছিলাম, ফার্মটা এই সাইডে। এখানে কি আবার হাউস হোল্ড দেখাচ্ছে, যার কারণে এরর ডিরেকশনটা হয়তো একটু চেঞ্জ। যেটা ভালো লাগে সেটাই, যার কাছে যেটা সহজ মনে হয় সেটা অনুসরণ করতে হবে। তারপরে যে কথাটা বলা হচ্ছিল যে সেভিংস এবং ইনভেস্টমেন্ট যদি সার্কুলার ফ্লো অফ ইনকামের মধ্যে ইনক্লুডেড হয় তাহলে কি হয়, সেখানেও সেই কথাগুলি দেখায় দিয়ে এখানে যেটা আমরা ওই যে গভর্নমেন্টের ইয়ের সাথে যেটা দেখাচ্ছিলাম, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ক্যাপিটাল মার্কেটের মধ্যে ঢুকতে যেটা বলছিলাম সেভিংসটা, হ্যাঁ সেটাও আছে এখানে। সব কয়টা ইয়ে দেখাইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু
এখানে যদি প্রশ্ন কোনো কারণে ভেঙে ভেঙে আসে, যেমন গভর্নমেন্ট সেক্টর ফ্লো অফ ইনকাম যদি বলা হয় যে সার্কুলার ফ্লো অফ ইনকাম গভর্নমেন্টের রোলটা কি, হোয়াট ইজ দ্য রোল অফ গভর্নমেন্ট ইন দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম, তখন কিন্তু এই ছবিটা লাগবে বা এই ধরনের। তবে আমি একদম প্রথমে যেটা ওই যে ফিসক্যাল পলিসিতে পড়াইছি সেটা যদি কেউ দেয় তাহলে সবগুলি কভার করে ফেলবে। তো চয়েস ইজ ইউরস। তারপরে এইগুলি দরকার নাই এখানে। এখন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট, যেটা অ্যাকাউন্টিং আমরা যেটা বলেছিলাম, যে এখানে তিনটা মেথডে আসলে ক্যালকুলেশন করা যায়, একটা ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে আউটপুট মেথড। এই বইটার একটা সুবিধা আছে কি, একদম স্পেসিফিক কিছু জিনিস লেখা, খুব বেশি বাড়তি কোনো কথাবার্তা লেখা নাই। ইনকাম মেথডে কিভাবে ক্যালকুলেশন হয় এখানে বলা আছে, ইনকাম মেথড adds together total value of all incomes that have been earned in a relevant time period। মানে এক বছরের মধ্যে যা ইনকাম হয় এটা সবগুলিকে যোগ করে, তারপরে এটার ইনকামটা গভর্নমেন্টের যে সমস্ত সারপ্লাস থাকে, প্রফিট থাকে, সেটা থাকে, সেলফ এমপ্লয়মেন্ট থাকে, ন্যাশনাল এমপ্লয়মেন্ট থাকে, প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট থাকে, এগুলি সব। তো কাজেই এটা হলো ইনকাম মেথডে, আর এটা হলো এক্সপেন্ডিচার মেথডে। এই জিনিসগুলি একবার দেখে গেলে হয়ে যাবে। আর এটা হলো আউটপুট মেথডে, মানে যেটা গুডস এন্ড সার্ভিসেস, ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস তৈরি হয় বিভিন্ন সেক্টরে, সেটা ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে কমার্শিয়াল এন্ড সার্ভিস সেক্টর। আর হলো অনেক সময় পরীক্ষা আসতে পারে স্ট্যান্ডার্ড অফ লিভিং। আমরা অনেক সময় বলি না যে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা মেজার করা, এখানে একটা ফর্মুলা আছে। রিয়াল ন্যাশনাল ইনকাম বেসিসে যদি হয় তাহলে ফর্মুলাটা হলো রিয়াল ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু মানি ন্যাশনাল ইনকাম ডিভাইড বাই রিটেল প্রাইস ইন্ডেক্স ইনটু 100। এই রিটেল প্রাইস ইন্ডেক্সটা দেওয়া থাকে, মানি ন্যাশনাল ইনকাম এটাও দেওয়া থাকে, এটাকে 100 দিয়ে করলে আমরা আসলে ইনফ্যাক্ট লিভিং স্ট্যান্ডার্ড পাই। তো এই লিভিং স্ট্যান্ডার্ড অনেক সময় বলা হয় যেটা কি, এখন যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, দি ইফেক্টস অফ ফরেন ট্রেড অন সার্কুলার ইনকাম, এই ছোট্ট দুইটা প্যারাগ্রাফের কথা এখানে বলা আছে, বেশি পড়ার দরকার নেই, একটু পড়লেই হয়ে গেল, এবং এইটুকুর মধ্যে থেকে নিজে আনসার গুলো বলে দিতে হবে। এখানে আসলে মূল যে কথাটা বলা হচ্ছে যে একটা ইকোনমি রান করে আসলে শুধুমাত্র ডোমেস্টিক এরিয়াতে নয়, এটার সাথে কিন্তু এখন গ্লোবালাইজেশন বা মার্কেট ইকোনমির কারণে এটার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে, এবং ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা তৈরিটা হয় ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে। ইন্টারন্যাশনাল ট্রেড মানেই হলো ইম্পোর্ট এবং এক্সপোর্ট। তো আমাদের কি কথাগুলো এইভাবে বলতে হবে যে ইন দ্য প্রি মার্কেট ইকোনমি the circular flow of income has bearing or has been connected, has connectivity with the other countries, economy of other region, other countries, so import and export, এই কথাগুলি বলতে হবে। এখন ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট হলো সার্ভিস এবং গুডস, এই দুইটাই কিন্তু আদান প্রদান হয়, এবং গভর্নমেন্টকে কিন্তু এই সমস্ত ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য যেরকম আর্ন করে তেমনি আবার এক্সপোর্ট করলে পরিশোধ করতে হয়। সুতরাং গভর্নমেন্টের যেই ইনকাম থাকে, ন্যাশনাল ইনকাম বা সার্কুলার ফ্লো অফ ইনকাম, যেটা আমরা হাউস হোল্ড বা ফার্ম বলি, এখানে ফার্ম কিন্তু বিয়ন্ড দ্য কান্ট্রি, মানে দেশের বাহিরের ফার্ম গুলিও কিন্তু এখানে যুক্ত হয়ে যায়। তো এখানে এখন একটা প্রশ্ন আছে যে স্যার গত ক্লাসে তো আপনি বললেন যে বিদেশে যে ইনকাম, বিদেশি কোম্পানি যে ইনকাম সেটা আমাদের এখানে যুক্ত হবে না, কিন্তু আমাদের এখানে যুক্ত হবে তারা, তাদের কাছ থেকে আমরা যে পরিমাণ পণ্য আনলাম, আমার দেশে যখন ঢুকলো, আমার টেরিটরির ভিতরে ঢুকলো বা আমার টেরিটরি থেকে বাইর হয়ে গেল,
এটা বলা হচ্ছে যে টেরিটরির ভিতরে হইতে হবে। এখন টেরিটরির ভিতরে হয়েছে বলেই যদি এটা বাংলাদেশের বাইরে উৎপাদন হতো, বাংলাদেশের বাইরেই বিক্রি হতো, বাংলাদেশ ওখান থেকে ইনকাম পাইতো, তাহলে সেটা অন্য একরকম কথা ছিল। কিন্তু যদি বাংলাদেশের ভিতরে উৎপাদন হয় অথবা বিদেশে উৎপাদন হয়, বাংলাদেশের ভিতরে ঢুকে, তখনই কিন্তু এই সার্কুলার ফ্লোতে চলে আসে। তো এখানে এই জিনিসটা অনেক সময় মিসকনসেপশন হতে পারে যে স্যার আপনি বলছেন টেরিটরির ভিতরে বা জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই কথাগুলি এখানে ঘুরে ফিরে বলেছে। এখানে আসলে অন্য কিছুই না, একটা ইনক্রিজ ডিক্রিজ হতে পারে, এখানে কনজাম্পশনের বিষয় আছে। তো এখানে গভর্নমেন্টের ট্রানজেকশন যখন বেড়ে যায় আমদানি রপ্তানির ক্ষেত্রে, তখন সেটা কিন্তু আমাদের দেশের ইনকাম ফ্লোতে একটা প্রভাব পড়ে। এই জিনিসগুলি এখানে বলা হয়েছে, অন্য কিছু না। এটা পরীক্ষায় হয়তো থাকতে পারে, ডিসকাস দ্য ইফেক্ট অফ ফরেন ট্রেড অন সার্কুলার ইনকাম। আচ্ছা, এখন ইম্পর্টেন্স অফ ন্যাশনাল ইনকাম এস্টিমেটস, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। এটা এখানে কয়েকটা কারণ, এখানে মানে 7টা কারণ এখানে উল্লেখ করছে যে কি কারণে আসলে আমাদের ন্যাশনাল ইনকাম এস্টিমেট করার দরকার বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন দরকার। আমরা ওখানে 3টা কারণে বলছি, 3টা কারণে উল্লেখ করেছিলাম। এখানে হয়তো 7টা কারণ দিচ্ছে। আমি মনে করি এই বই থেকে পড়লে ভালো হবে, পয়েন্টস গুলি আর একটু ভেঙে ভেঙে দিয়েছে। ওখানে আমরা বলেছিলাম যে অন্য দেশের সাথে তুলনা করা, নিজের দেশের পলিসি মেকিং তৈরি করা, আর হচ্ছে যে দেশের ভিতরে যে ফর্মাল ইকোনমি বা দেশের ভিতরে যে পরিমাণ ট্রানজেকশন হয়, সেই ট্রানজেকশন গুলিকে রেকর্ড করা ঠিক হবে। তো এইটার বাহিরে এখানে সুন্দর করে ওরা আরো অনেকগুলি পার্টিকুলার কিছু জিনিস এখানে উল্লেখ করেছে, ইন্টারন্যাশনাল ট্রেড। সুতরাং এই কি কারণে এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স অফ ন্যাশনাল ইনকাম এস্টিমেটস বা ক্যালকুলেশন, দুইটা যেটাই বলি কেন, এস্টিমেটসও বলা যায় অথবা ক্যালকুলেশনও বলা যায়। হ্যাঁ, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংটা কেন গুরুত্বপূর্ণ অথবা এটা ক্যালকুলেশন কেন গুরুত্বপূর্ণ, এখানে 7টা কারণ দেওয়া আছে। হ্যাঁ, আর হলো এখানে বিভিন্ন মেথডে কিভাবে ক্যালকুলেশনের দরকার নাই, আমরা এগুলি অঙ্কতে যাব। আজকে স্লাইডে গেলে আমরা ওখানে ইয়ে করতে পারবো। আর এখানে ফাইনাল এক্সপেন্ডিচার মেথড, কনসিডারেশন, চয়েস অফ মেথড, এইটা দরকার। এই যে 5-2-6 ডিফিকাল্টিজ ইন মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, আমি গত ক্লাসে সেটা আলোচনাও করেছিলাম যে আসলে কি সমস্যাগুলি হয়। হ্যাঁ, এখানে আসলে কোনটা ইন্টারমিডিয়েট গুডস, কোনটা ফাইনাল গুডস, কার কাছে কোনটা কিরকম হবে, কে কোনটাকে ফাইনাল গুডস ধরবে, কে কোনটাকে ইন্টারমিডিয়েট গুডস ধরবে। তারপরে হচ্ছে কিছু হাউস হোল্ড অ্যাক্টিভিটিস এর উদাহরণ দিচ্ছিলাম যে এগুলি আসলে কাজ হয় কিন্তু তার বিনিময়ে কোনো আসলে কেউ পেমেন্ট করে না। যেমন নিজের কোম্পানিতে নিজে কাজ করলো অথবা নিজের ঘরের মধ্যে নিজে কাজ করলো, কাজের দ্রব্য আর একটা তারা পয়সা দিতে হয়, নিজে কাজ করলে সেটা হয় না। এই জন্য সার্ভিস উইদাউট রিমুনারেশন এটা অনেক সময় কাউন্ট হয় না। পয়েন্টের নাম হচ্ছে, সরি স্যার, হ্যাঁ স্যার ডিফিকাল্টিজ ইন দ্য মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, স্যার। রাইট রাইট ওকে স্যার। ডিফিকাল্টিজ ইন মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, এটাকে কেউ বলে what are the problems in calculating national income. The problem বলে কেউ ডিফিকাল্টিজ বলে, কেউ শর্ট কামিংস বলে। what are the shortcomings, what are the difficulties, what are the problems, what are the downside, what are the limitations, এগুলি সব একই জিনিস। এই ডিফিকাল্টিজ বললে
লিমিটেশন, শর্ট টার্মিংস, প্রবলেম, ডাউন সাইড, যাই কিছু বলো না কেন, এটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময়। হ্যাঁ, এখন এই যে কনসেপচুয়াল ডিফিকাল্টি থেকে শুরু করে এরকম অনেকগুলি সার্ভিস সিমুলেশন, ট্রান্সফার পেমেন্ট, প্রাইসিং অফ প্রোডাক্ট, আমরা বলেছিলাম যে কোনো ক্ষেত্রে আমরা মার্কেট প্রাইস ধরি, যেমন আমরা জিডিপির সাথে মার্কেট প্রাইস ধরি, কিন্তু এইখানে কোন প্রাইসটা আসলে ধরবো? এখানে কি কস্ট প্রাইসটা আসলে ধরা উচিত হবে, নাকি আমি যে প্রাইসটা, কারণ হলো এখানে ইনফ্লেশন কিন্তু একটা ফ্যাক্টর আছে। আমি যে পণ্যটা উৎপাদন করলাম, এটা যদি কোনো কারণে মার্কেটে কাঁচামালের দাম বেড়ে যায়, হ্যাঁ, তাহলে আমি যে পণ্যটা উৎপাদন করলাম সেই উৎপাদনটা কিন্তু একটা পর্যায়ে আমার ওই, অথবা যদি প্রাইস কমে যায় মার্কেটে, সরি, কস্ট যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমার কস্ট পুশ ইনফ্লেশন যেটা বলি, যে লেবার কস্ট বেড়ে গেছে, জ্বালানি খরচ বেড়ে গেছে, এই সমস্ত কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি আগে যে দামে বিক্রি করেছি এখন কিন্তু সেই দাম ধরে, বা বছরের 6 মাস, প্রথম 6 মাসে যে অবস্থা ছিল, পরের 6 মান্থের অবস্থা কিন্তু ভিন্ন রকম হতে পারে। সুতরাং এখানে প্রাইসিং কিন্তু আমরা বছরের শেষে করি, করে একটা অ্যাভারেজ করি। তো এই কথাগুলি এখানে উল্লেখ করেছে যে প্রাইস চেঞ্জেস বিভিন্ন কারণ। তারপরে ইনকাম অফ দ্য ফরেন কোম্পানিজ, এটাও একটা বিষয়। তারপরে হলো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজ এর মধ্যে হচ্ছে নন মনিটাইজ সেক্টর, যে সমস্ত সেক্টরের ইনফর্মাল সেক্টর, যেগুলি দ্রব্য মূল্য বিনিময় প্রথার মাধ্যমে হয়, যে এক্সচেঞ্জ সিস্টেম, যেখানে বার্টার সিস্টেম বলি আমরা। বার্টার সিস্টেম মানে আমাকে কেউ গরু দিল, আমি তাকে কয়েক মণ ধান দিয়ে দিলাম। এখানে তো কোনো আসলে টাকার অঙ্কে কোনো মূল্যায়ন হলো না। একটা গরু সমান 5 মণ ধান পাওয়া গেল, বা 10 মণ ধান দিয়ে দেওয়া হলো, বা 20 মণ ধান দিয়ে দেওয়া হলো, কিন্তু এখানে আসলে ধানের মূল্য বা গরুর মূল্য ওইভাবে টাকার অঙ্ক দিয়া যদি ডিফাইন না করা হয়, তাহলে ইট ইজ ডিফিকাল্ট। এখন গরুটা কত দাম এটা হয়তো একটা আইডিয়া করে এই বার্টার সিস্টেমটা চালু। এটা কিন্তু আমাদের দেশে নর্মালি গ্রামে গঞ্জে এখনো কিছু কিছু জায়গায় আছে। আবার কোনো ক্ষেত্রে ওই যে আমাদের আড়তদাররাও কিন্তু এই কাজ করে। আড়তদাররাও এই কাজ করে যে ঠিক আছে তোমাকে এই জিনিস দিয়ে দিব। যেমন কিছু জিনিস আছে শুধু আড়তদাররা যে করে তা না, মানে অবৈধ পথে যে ডলার আসে সেটাও এরকম। এটাও অনেকটা বিনিময়, যে ঠিক আছে তুমি আমাকে এত ডলার দিবে, আমি তোমাকে এত টাকা দিব, কিন্তু এটা মার্কেট রেটের সাথে কোনো সম্পর্ক নাই, বা ব্যাংক রেটের সাথে কোনো সম্পর্ক নাই। এটাও কিন্তু বার্টার সিস্টেম, টাকায় পরিবর্তে টাকায় দিচ্ছে, বা ডলারের পরিবর্তে টাকা দিচ্ছে, কিন্তু সেটা কোনো মার্কেট রেটকে বা কোনো ফর্মাল রেটকে, ব্যাংকিং রেটকে অনুসরণ করছে না। সেটাও কিন্তু বার্টার সিস্টেমের মধ্যে পড়বে, হুন্ডি ব্যবসা যেটা বলি আমরা। তারপরে হচ্ছে এরকম অনেক সময় ডাটাও অ্যাভেলেবেল থাকে না। ডাটা কিন্তু প্রিজিউম করে, আইডিয়া করে, অনেক সময় অ্যাভারেজ করে, অনেক সময় বিগত বছরের ট্রেন্ড দেখে এভাবে কিন্তু ডাটা নেওয়া হয়। এটা রিলায়েবিলিটি অনেক সময় থাকে না। অনেক সময় মৌখিক শোনা হয়, অনেক সময় আসলে রেকর্ডেড থাকে না, এরকম। তারপরে হচ্ছে গুডস ফর সেল কনজাম্পশন। এখন আমার কারখানা আমি কিছু জিনিস তৈরি করলাম, ওখান থেকে কিছু দেখা গেল যে আমি আমার ময়দার কারখানা আছে বা রুটির কারখানা আছে, আমার ফ্যামিলির খাবার দাবার ওখান থেকে চলে আসে, আমি এটা পয়সাও দেই না, ইয়েও করি না। এরকম আর কি সেলফ কনজাম্পশন হয় অনেক সময়, যে নিজের দোকান থেকে নিজে যে চাল ডাল নিয়ে এসে খাচ্ছে, এটা কিন্তু মূল্য হচ্ছে না, এখানে কোনো ট্রানজেকশন হচ্ছে না। আরেকটা হচ্ছে ডাবল কাউন্টিং। দোকানের মধ্যে থেকে একবার বাসায় নিয়ে এসে খাওয়া দাওয়া করলো, এটার একটা হিসাব করলো, আবার দোকানে যদি আবার খরচ, ওইটার খরচও দেখাইলো, তাহলে কিন্তু ডাবল কাউন্টিং হয়ে গেল। তো এরকম উদাহরণ দেওয়া আছে এখানে। অনেক সময় ফার্নিচার আছে, মেশিন আছে, বিল্ডিং আছে, যে
যদি ইটির মূল্য বা রডের মূল্য আলাদা ধরা হয় বা বিল্ডিং এর মূল্য আলাদা ধরা হয়, তাহলে দেখা যায় যে এখানে ডাবল কাউন্টিং এর সমস্যা। সুতরাং এই ডিফিকাল্টিজ গুলির মধ্যে এখানে যে 4-5টা আছে, মোটামুটি 5টা আছে, এই 5টা ডিফিকাল্টিজ মানে বা শর্ট কামিংস গুলি, এগুলি মনে রাখলে হয়ে গেল পরীক্ষায়। আর লাস্ট ওয়ান ইজ দ্য ইকোনমিক ওয়েলফেয়ার অফ ন্যাশনাল ইনকাম। এইটা আসলে ইকোনমিক ওয়েলফেয়ারটা কি, এটা একটু কথাবার্তা বলে আসলে তখন এইটার দ্বারা আসলে রিলেশনটা বের করা হয়, যে রিলেশন বিটুইন ইকোনমিক ওয়েলফেয়ার এন্ড ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের সাথে আসলে মানুষের যে কল্যাণ বা সামাজিক কল্যাণ বা অর্থনৈতিক কল্যাণ, এটার সম্পর্ক কতটুকু, এটা আসলে কোনো ওয়েলফেয়ারটা ডিস্ট্রিবিউশন করে কিনা। ওয়েলফেয়ারটা যদি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কি হতে পারে। এখানে বলছে যে বিখ্যাত অর্থনীতিবিদ পিগু বলছিল, পিগু এস্টাবলিশেস এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন ইকোনমিক ওয়েলফেয়ার এন্ড ন্যাশনাল ইনকাম। এটা বলেছিল যে এটার মধ্যে একটা রিলেশনশিপ থাকতে হবে। এখন এই রিলেশনশিপটা কিন্তু আসলে টোটাল ওয়েলফেয়ার মানে ইন্ডিভিজুয়াল কিছু লোকের বা কতিপয় লোকের ওয়েলফেয়ার হলো, এটার দ্বারা কিন্তু আসলে ইকোনমিক ন্যাশনাল ইনকামের যে স্পিরিট, ইকোনমিক স্পিরিট যেটা বলে যে ম্যাক্রো ইকোনমিক changes through national income, increase of the national income অথবা increase of the GDP, এটার দ্বারা আসলে বলা হচ্ছে যদি টোটাল জনগোষ্ঠীকে ওই বেনিফিটের আওতায় না আনা যায়, কিছু সংখ্যক লোক যদি বেনিফিটটা নিয়ে নেয়, তাহলে কিন্তু সেটা আবার হচ্ছে যে এটা ওয়েলফেয়ার ওরিয়েন্টেড ন্যাশনাল ইনকাম বা জিডিপি নয়। যদিও এটা জিডিপি গ্রোথ আছে বা ন্যাশনাল ইনকাম গ্রোথ আছে, কিন্তু এটা কোনোভাবেই আসলে চেঞ্জেস অফ দা ইকোনমিক ওয়েলফেয়ার অথবা ইকোনমিক বেনিফিট মানুষের কাছে আসে না। এই কথাগুলি এখানে বলছি, চেঞ্জ ইন দ্য সাইজ অফ দা ন্যাশনাল ইনকাম এন্ড ইকোনমিক ওয়েলফেয়ার। এই কথাগুলি বলছে যে পিপল আসলে, যেমন এটা কিরকম, যেমন এখন দেশের অবস্থা ভালো হয়েছে, ভালো হওয়ার অর্থ হলো কি মানুষের চাকরি হয়েছে, চাকরি হলে কি হয়েছে, মানুষ ক্রয় ক্ষমতা বাড়ছে। ক্রয় ক্ষমতা বাড়লে জিনিসের দাম যদি বাড়ে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু ক্রয় ক্ষমতা যদি না বাড়ে, জিনিসের দাম বেড়ে গেল, তাহলে কি হবে, আমার কিন্তু উৎপাদন বাড়ছে, কিছু লোক হয়তো লাক্সারি গুডস অথবা মানে দামি দামি গাড়ি কিনে নিয়ে আইসা আমার বছরের শেষে দেখা গেল যে আমার বিশাল প্রোডাকশন, সরি এক্সপেন্ডিচার মেথডে আমার বিশাল জিডিপি সাইজ হলো। তার মানে হলো জিডিপি আসলে কিছু লোকের বড় ধরনের খরচের কারণে এটা সাইজ বড় হয়েছে, বাট এটা জাস্ট মানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটা এটা ঠিক মতো হয়নি, অর্থাৎ সমান্তরাল হারে এটা সমহারে সবার কাছে সেই সুবিধাটা ন্যায়ানুগভাবে বন্টিত হয়। এই কথাটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। এখানে কয়েকটা কারণ তারা বলছে যে এই কারণগুলি এখানে বলা হচ্ছে, economic welfare could decline as a result of increase in price. It is only the real increase in national income that increase economic welfare. যদি বলা হচ্ছে যে ইকোনমিক ওয়েলফেয়ার ডিক্লাইন করবে যদি প্রাইসটা বেড়ে যায়, কারণ হলো যে ওই যে কথা বললাম, আমার ইনকাম নাই, আমার প্রাইস বেড়ে গেল, তার মানে হলো কেউ না কেউ কেনার ক্ষমতা রাখে, তার কাছে সেটা চলে যাচ্ছে, যার একটা বাড়ির দরকার সে 10টা কিনতেছে, কারণ তার কাছে টাকা এখন বুলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে এখানে দেখা যাচ্ছে যে এরকম অনেকগুলি কারণ উল্লেখ করছে এখানে, ফার্স্ট কজ, সেকেন্ড কজ, এরকম অনেকগুলি কজ এখানে, থার্ড, এইভাবে 3টা কারণ দেখাইয়া বর্ণনা করা হচ্ছে, এবং লাস্টলি চতুর্থ কারণ বা লাস্ট কারণ এখানে বলা হয়েছে। এখন বলছে যে
তাহলে কি করা যাবে? ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম এন্ড ইকোনমিক ওয়েলফেয়ার, চেঞ্জিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম এন্ড ইকোনমিক ওয়েলফেয়ার টেক প্লেস ইন টু ওয়ে। সমাধানটা কি? এটা এটা কিভাবে করা যাবে? এটাও কিন্তু যদি পরীক্ষায় কেউ মনে করে যে ইকোনমিক ওয়েলফেয়ার হয় কিনা, আর এটা যদি না হয় তাহলে how we can make sure that the national income, growth of national income can create the social welfare. তাহলে আমরা এই অংশটুকু জুড়ে দিতে পারি যে চেঞ্জেস ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম এন্ড ইকোনমিক ওয়েলফেয়ার, এইটুকু বলে দিলে আমাদের হয়ে যাবে। তো এখানে কোয়ালিটি অফ লাইফ টাইম আমাদের এগুলি আর দরকার নাই। এইটাই হলো মোটামুটি গিয়ে এখানে এখানে যদি আমরা দেখি যে ডিফাইন ন্যাশনাল ইনকাম, অনেক সময় এটা পরীক্ষা একভাবে চলে আসে, ন্যাশনাল ইনকাম কি, তারপরে অনেক সময় এটার সাথে থাকে রাইট শর্ট নোটস অন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এন্ড সার্কুলার ফ্লো অফ ইনকাম, এটাও থাকে। এগুলি অনেক সময় 3টা প্রশ্ন থাকলে এই এটার সাথে হয়তো ওই 5 নম্বর প্রশ্নটা যদি দেওয়া হয়, সার্কুলার ফ্লো অফ ইনকাম, এক্সপ্লেইন দ্য ফ্লো অফ ইনকাম অ্যাজ এ ফ্রি প্রাইভেট ইকোনমি, মানে মার্কেট ইকোনমি। সোজা কথা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম? ওই যে এটা হলো ইফেক্ট আর কি, যে ইফেক্ট অফ ফরেন ট্রেড, এটাই এই 5 নম্বরের সাথে এটা সংযোগ থাকে। কারণ প্রশ্ন দেখে অনেক সময় উত্তর কোন অংশটুকু হবে এটা বুঝে নিতে হবে। আর আমি যেটা বললাম সেই প্রশ্নটা এখানে নাই, কিন্তু সেটা ন্যাশনাল ইনকাম, increase of national income. Do you think increase of national income can ensure economic welfare? If not, how? তো এরকম করে প্রশ্ন থাকতে পারে, থাকলে ওই অংশটুকুই থাকবে যে হ্যাঁ এই কারণে করে না, করতে হলে এই করতে হবে। স্যার আরেকবার বলবেন, একটু লিখে নিব। ডু ইউ থিংক ইনক্রিজ অফ ন্যাশনাল ইনকাম, Do you think the growth of national income ensure economic welfare? প্রশ্নবোধক চিহ্ন। ইনক্লুড নাকি স্যার ন্যাশনাল ইনকাম? ডু ইউ থিংক growth of national income increase economic welfare? প্রশ্নবোধক চিহ্ন। If not, comma, how economic welfare can be ensured? জি স্যার। স্যার এখানে কি স্যার আমাদের যে ইকোনমিক গ্রোথের যে স্যার লিমিটেশন গুলো আছে, ওই লিমিটেশন গুলো কি স্যার এখানে ডিসকাশন করতে হবে, এবং কিভাবে এই লিমিটেশন ওভারকাম করে ইকোনমিক গ্রোথ এনশিওর করা যায়? না না, ক্যালকুলেশনের ডিফিকাল্টি সেটা আলাদা জিনিস, তো বললাম আলাদা জিনিস। স্যার শর্টকামিংস বা ডাউন সাইড অথবা প্রবলেম অথবা ডিফিকাল্টিস ইন ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, এটা আসছে কোনো একটা পরীক্ষা। ন্যাশনাল ইনকাম বা জিডিপি ক্যালকুলেশনের মূল সমস্যাগুলি কি কি, বা প্রবলেমস গুলি কি কি, ডিফিকাল্টিস গুলি কি কি, অথবা শর্টকামিংস গুলি কি। মানে এটা থেকে একটা প্রশ্ন মোটামুটি থাকে, এটাই হলো মূল কথা, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট।
আচ্ছা, এরপরে আমরা স্লাইডে ফেরত যাই। আমরা আমাদের আজকে slide কি আছে? জিডিপির কাছে আসছিলাম, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং শেষ করে আমরা জিডিপি তে চলে আসছিলাম। এখন জিডিপি আমরা বলেছিলাম যে একটা বছরে যে সমস্ত পণ্য সেবা কর্ম উৎপাদিত হয় তার ফাইনাল গুডস এর মার্কেট ভ্যালু। এখন এটা ক্যালকুলেশন বলা হচ্ছে আউটপুট মেথড, যেটা বলা হচ্ছে মেজারমেন্ট অফ জিডিপি। আউটপুট ইজ ভ্যালুড এট মার্কেট প্রাইস। এই রেকর্ড অন পরীক্ষায় কিন্তু এই এর চেয়ে বেশি লেখার দরকার নাই যদি আসে যে ডিসক্রাইব দ্য জিডিপি ক্যালকুলেশন। তো এইসব লিখে দিলে হবে শর্ট নোট আকারে যদি ইয়ে থাকে, অথবা শুধু জিডিপি যদি ইয়ে থাকে শর্ট নোট থাকে তাহলে জিডিপির সংখ্যা আর ওই মেজারমেন্ট এটুকু লিখলেই প্রশ্ন থেকে খেয়াল রাখতে হবে, অনেক সময় 3 মার্কস থাকে, অনেক সময় 5 মার্কস থাকে। 5 মার্কস থাকলে একটু বড় করতে হবে, আর যদি 3 মার্কস থাকে তাহলে এর চেয়ে বেশি লেখার দরকার নাই, কারণ 10টা প্রশ্নের উত্তর লিখতে গেলে এরকম 10 লাইন করে লিখলেই কিন্তু 3 ঘন্টা চলে যায়। তাহলে এখানে মেজারমেন্টে বলা হচ্ছে যে এটা মার্কেট প্রাইস কে ইয়ে করে, ফাইনাল গুডস টাকে কাউন্ট করে, এটা ট্যানজিবল গুডস টাকে কনসিডারেশনে আনে, এটা গুডস এন্ড সার্ভিসেস কারেন্টলি প্রডিউস, অর্থাৎ যেই বছরের ইয়ে হয় সেই বছর উৎপাদন হতে হবে, বিগত বছরের তা হিসাব হবে না, বিগত বছরেরটা এখানে ইনক্লুড হবে না। তারপরে ইট মেজার্স দ্য ভ্যালু অফ প্রোডাকশন উইদিন দ্য জিওগ্রাফিক্যাল কনফাইন্স অফ কান্ট্রি। এটা মানে একটা দেশের টেরিটরির ভিতরে উৎপাদন হতে হবে। এখন অন্য দেশ থেকে যেটা আসছে সেটা বাংলাদেশের সেকেন্ডারি গুডস হিসেবে আসছে, যদি তারপরে যদি সেটা আবার প্রোডাকশনে ব্যবহৃত হয় তখন সেটা হবে। কিন্তু যেটা আমার ইম্পোর্ট হলো তৈরিকৃত পণ্য, এটা কোনো ভ্যালু এডিশন হলো না, সেটা কিন্তু জিডিপি তে ক্যালকুলেশন হবে না। তারপরে হচ্ছে এখানে প্রবলেমটা গতকালকে আমরা বলেছি জিডিপি পার ক্যাপিটা, এখানে এটা আমরা বলি না জিডিপিটা মানে পার ক্যাপিটা, যেটা আমরা বলি যে পার হেড আমাদের জিডিপি কত, এটা অনেক সময় বলি, এটা টোটাল জিডিপি ডিভাইডেড বাই দ্য পপুলেশন। আমাদের এখন 17 কোটি লোক, এখন জিডিপি যদি 700 বিলিয়ন হয়, 700 বিলিয়ন টাকা হয়, তাইলে আমাদের এই 17 কোটি দিয়ে ভাগ করলে আমাদের এটা বের হয়ে যাবে পার ক্যাপিটা কত জিডিপি। এখন এই কেন পার ক্যাপিটা বের করার দরকার, মানে প্রতি মাথা পিছু কেন আমার জিডিপি বের করার দরকার? হ্যাঁ, এটা বলা হচ্ছে যে একটা মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং। আমরা কিছুক্ষণ আগে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর সংখ্যাটা বের করেছি যে রিয়াল ইনকাম ইনটু গভর্নমেন্ট ইনকাম ডিভাইডেড বাই 100। এখানে এটাকে আমরা বলেছি যে সরি প্রাইস ইন্ডেক্স, রিয়াল ইনকাম অফ ইকোনমি ইনটু প্রাইস ইন্ডেক্স ইনটু 100 ডিভাইডেড বাই প্রাইস ইন্ডেক্স ইনটু 100। তো সেটা ছিল আমাদের লিভিং স্ট্যান্ডার্ড। লিভিং স্ট্যান্ডার্ড বলতে বোঝানো হয় রিয়াল ইনকাম ডিভাইডেড বাই প্রাইস ইন্ডেক্স ইনটু 100। তার মানে এটা দেওয়া লিভিং স্ট্যান্ডার্ডটাকে ফিক্স আপ করা হয় যে বাংলাদেশের লিভিং স্ট্যান্ডার্ডটা আসলে চেঞ্জ হলো কিনা, কত বছর যদি আমার একটা ইন্ডেক্স আসে, কত বছর যদি একটা লিভিং স্ট্যান্ডার্ডের একটা রেশিও আসে, তাহলে গত বছর হচ্ছে এই বছর যদি জিডিপি বাড়ে নিশ্চয়ই আমার এটা বাড়ার কথা, কারণ রিয়েল ইনকাম বেড়ে যাবে। রিয়েল ইনকামকে প্রাইস ইন্ডেক্স দিয়ে ভাগ করলে এটা একটা বড় সংখ্যা হবে, এটাকে পার্সেন্টেজে রূপান্তর করলে এটাও বেশি হবে। তো কাজেই লিভিং স্ট্যান্ডার্ডটা আমাদের খুঁজে বের করতে হয় এই পার ক্যাপিটা জিডিপি থেকে, এইটা একটা। দ্বিতীয় হচ্ছে এটা আমাদেরকে মেজার অফ পার ক্যাপিটা টেলস আস, ওই যে যেটা বললাম যে আসলে যদি সত্যিকার অর্থে আমার জিডিপি বাড়ে, গ্রোথ হয়, পার ক্যাপিটা ইনক্রিজ করে,
তাহলে আমাকে ওই যে যেটা বললাম যে ন্যাশনাল ইনকামের মতো জিডিপি থেকেও কিন্তু আপনার ন্যাশনাল ইনকাম বের করি, তো ন্যাশনাল ইনকামের মতো সেটা কিন্তু আমরা আসলে সঠিকভাবে ব্যবহার করছে কিনা এই জিনিসটা কিন্তু আমাদেরকে আসলে মেজার করার দরকার হয়, যে আমরা হাউ উই আর ইউজিং দ্য গ্রোথ বেনিফিট ফ্রম জিডিপি, গ্রোথ বেনিফিট ফ্রম জিডিপি, এইটা আমরা কিভাবে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় বা ইউজড হয় সেটাকে দেখা। এই জন্য পার ক্যাপিটা, তাহলে তিনটা কারণে পার ক্যাপিটা জিডিপি ইউজ করা হয়। তিনটা কারণে, একটা হলো যে প্রতি মাথা পিছু কি পরিমাণ বাড়লো, দ্বিতীয় হলো লিভিং স্ট্যান্ডার্ডের মধ্যে কি চেঞ্জ আসলো, তৃতীয় হলো যে এই যে বাড়তিটা বা কমতি যেটাই হোক না কেন এটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হলো। কমলে তো নিশ্চয়ই দারিদ্র্যের সীমা বেড়ে যায়, দারিদ্র লোকের সংখ্যা দরিদ্র লোকের সংখ্যা বেড়ে যায়, আর বাড়লে তো অবশ্যই মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ে এবং বেনিফিটটা সবার কাছ থেকে ক্যালকুলেটেড হয়, দেশের উন্নয়নের ধারা এখানে দেখা যায়। এখন এটা জিডিপি ক্যালকুলেশনের তিনটা মেথড আছে, একটা হলো এক্সপেন্ডিচার মেথড, একটা আউটপুট মেথড, আর একটা হলো ইনকাম মেথড, ওই যে মানে ন্যাশনাল ইনকামের মতো। এখন এটার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হলো জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম প্লাস সাবসিডি। এই বেসিক ফর্মুলাটা মনে রাখতে হবে আপনাদের সবাইকে। সি মানে কনজাম্পশন, প্রাইভেট কনজাম্পশন, হ্যাঁ, আই হলো ইনভেস্টমেন্ট, এখানে বলে দেওয়া আছে, জি হলো গভর্নমেন্ট কনজাম্পশন বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর এক্স হলো এক্সপোর্ট, আর এম হলো ইম্পোর্ট। অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিলে যেটুকু থাকে এটার সাথে সি প্লাস আই প্লাস জি প্লাস সাবসিডি, গভর্নমেন্ট যে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে সাবসিডি দেয় এই সাবসিডিটা এখানে যুক্ত হবে। স্যার সাবসিডি স্যার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে না নাকি স্যার? হ্যাঁ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে না, অনেক সময় এটা সাবসিডির আকারে অনেক সময় দেয়। যেমন এবারে যে সুদের ক্ষেত্রে যে সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছে, সুদ, ব্যাংকে সুদের হার কমায় দিছে না, গভর্নমেন্ট কিন্তু স্পেন্ডিং না করে কিন্তু এখানে ইনডাইরেক্ট একটা সাবসিডি দিয়েছে, সুতরাং এটাকে একটা ভ্যালু ক্যালকুলেশন করা হয়। হ্যাঁ, গভর্নমেন্টের স্পেন্ডিং হিসাবে এটাকে ট্রিট করা হয় না, এটা সাবসিডি হিসাবে দেওয়া হয়। কারণ হলো গভর্নমেন্টের স্পেন্ডিং হলো যে গভর্নমেন্ট কোনো বস্তুগত জিনিসের জন্য খরচ করছে। এখন কৃষককে সাবসিডি দিল, কৃষি পণ্য বা বন্যায় ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু এখানে তো সরকার কোনো মানে বস্তুগত কোনো জিনিস সৃষ্টি করলো না, তার মানে ওই সাবসিডি গুলি এখানে যুক্ত হবে, ওই সাবসিডিটাকে এখানে মিন করা হবে। সাবসিডি কিন্তু স্যার মানে অন্যভাবে ইম্প্যাক্ট তো আছে, যেমন ধরেন স্যার তার যে ধরেন ফুয়েলে স্যার সাবসিডি দিল, যার ফলে কৃষিজ যে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ায় সেচ পাম্প এগুলোতে ওইটাই বলছে, সাবসিডি দিচ্ছে ওইটা কাউন্ট করা হয়, কিন্তু যখন আবার ওই পণ্য উৎপাদিত হচ্ছে তখন কিন্তু ন্যাশনাল ইনকামটা বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ন্যাশনাল ইনকাম বেড়ে গেল। এই সাবসিডিটা এটা গভর্নমেন্টের স্পেন্ডিং এ, কিন্তু গভর্নমেন্টের বাজেটের মধ্যে এটা ধরে, এটা ঠিক আছে, কে জানি একজন বলতেছিল বাজেটের মধ্যে ধরা হয়, কিন্তু আলটিমেটলি কিছু কিছু সাবসিডি আছে যে সাবসিডি গুলি বাজেটের মধ্যে ধরা হয় না। এখন কেউ আবেদন করলো, তার ট্যাক্স মওকুফ করে দিল, বন্যা হলো দেশে হঠাৎ করে, এটা বাজেটের মধ্যে ধরা নাই, কিন্তু সেই কৃষি ঋণ মাফ করে দেওয়া হলো। অথবা তেল বিদেশ থেকে কিনে আনলো বেশি দাম দিয়ে, বাংলাদেশে তেলের দাম বাড়ানো যাচ্ছে না, তো এখানে তেলের সাবসিডি দিয়ে কিন্তু গভর্নমেন্ট করতে হচ্ছে। ওই যে বিভিন্ন সরকারি কারখানাগুলি আছে বা ওই যে জুট মিল বা টেক্সটাইল মিল, ওখানে অনেক সময় দেখা যায় কর্মচারীর বেতন দিতে হবে। তো এই জিনিসগুলি কিন্তু সাবসিডি আকারে অনেক সময় যায়, এবং এগুলি এখানে যুক্ত হয়েই কিন্তু জিডিপি ক্যালকুলেশন করা হয়, কারণ দিজ আর পার্ট অফ দ্য জিডিপি। এখন এখানে
প্রাইভেট কনজাম্পশনটা কিভাবে আমরা ক্যালকুলেশন করি? সেকেন্ড হ্যান্ড গুডস, এখানে কি হবে এটা বলা হচ্ছে এটা এক্সক্লুড হবে। সেকেন্ড হ্যান্ড গুডস কিন্তু এখানে প্রাইভেট কনজাম্পশনে আসবে না, কারণ এটা কারেন্ট প্রোডাকশন নয়, এটা just এটা। তারপরে কমিশন স্পেন্ড অন বাইং এ সেকেন্ড হ্যান্ড ব্যাগ বা সেকেন্ড হ্যান্ড কার, যেটাই হোক না কেন, কারণ হলো এগুলি আসলে কারেন্ট প্রোডাকশন না, এগুলি জাস্ট একটা বোঝার জন্য। এগুলো স্যার, এগুলো গত বছর কাউন্ট করা হয়ে গেছে স্যার। হ্যাঁ, এটা গত বছর কাউন্ট করা হয়ে গেছে। এক্সপেন্ডিচার অন ইলিগাল গুডস এন্ড সার্ভিসেস, হ্যাঁ, এটার কোনো নো অফিসিয়াল রেকর্ড, এই জন্য এটা ইলিগাল গুডস এন্ড সার্ভিসেস। এটা আসলে কারণ কোনো রেকর্ড নাই। আমি এখন আন্দাজি কত ধরবো, কেউ একজন বললো যে 2 কোটি টাকা। অনেক সময় যে মাদক দ্রব্য ধরা হয় বা হিরোইন ধরা হয়তো এক সময় করে যে 5 কোটি টাকার হিরোইন ধরা পড়ছে, মানে 2 ব্যাগ উদ্ধার করছে, এটার দাম হলো 5 কোটি টাকা। এখন এটা আসলে পরে পরীক্ষা করে দেখা গেল যে এটা আঠা, এটা হিরোইন না, কিন্তু 5 কোটি টাকা কে রেকর্ড করবে, কোথায় করবে? এটা তো কোনো ট্রানজাকশন প্রাইস নাই। এই আর কি। আর হলো স্যার, হ্যাঁ, আরেকটা জিনিস ছিল না স্যার, ওই যে এক্সক্লুড হবে ওই যে ইন্টারমিডিয়ারি গুডস, আসতেছে আমরা না এখানে ছিল না জানো? না, এটা ওই খুব ইয়ের মধ্যে আসবে না, প্রাইভেট কনজাম্পশন না, এটা জাস্ট উদাহরণের জন্য আমরা বলেছি। ইন্টারমিডিয়েট গুডস তো সেটা অলরেডি বলা হয়েই গেছে। হ্যাঁ, এটা কখন আসবে না সেটা আমরা দেখব ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, এখানে ক্যালকুলেশন অফ ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্টের একটা ইয়ে দেওয়া আছে যে গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফরমেশন প্লাস চেঞ্জেস ইন স্টক ইনভেন্টরিজ। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফরমেশন বলতে বোঝানো হয় এক্সপেন্ডিচার অন পারচেজিং ল্যান্ড, ফ্যাক্টরিজ, ফ্ল্যাটস, অফিস, মেশিনারি, কমিশন, লিগাল চার্জেস, এগুলি। আর লিগাল চার্জেস মানে ওই যে রেজিস্ট্রেশন খরচ টরচ এইসব। তো এগুলি আসলে কোনগুলি একটা এক্সাম্পলও দেওয়া আছে, এগুলি নিজেরা দেখে নিলে হবে। সো ইনভেস্টমেন্ট বলতে আসলে নিড ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফর ফরমেশন প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস চেঞ্জেস ইন স্টক, এই 3টা জিনিস যুক্ত হয়েই কিন্তু আমার ইনভেস্টমেন্ট আইটেমটা হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। তারপরে হচ্ছে এক্সপেন্ডিচার মেথডে যদি যাই তাহলে আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এগুলি আমাদের দরকার নাই। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে এখানে কোনটা ইনক্লুড হবে, যেমন হাউজিং অ্যালাউন্স অফ সিভিল সার্ভেন্টস গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে, মেডিকেল অ্যালাউন্স, এক্সপেন্ডিচার অন বিল্ডিং অন নিউ এয়ারপোর্ট, কিছু আইটেম আছে আবার সেটা এক্সক্লুড হবে। ট্রান্সফার পেমেন্ট, পাবলিক অ্যাসিস্ট্যান্স। ট্রান্সফার পেমেন্ট বলতে ওই যে যাদেরকে যেমন বিজিডি বা সোশ্যাল সেফটি নেটের আওতায় যাদেরকে টাকা পয়সা দেওয়া হয়, এগুলি এখানে আসবে না, এগুলি এক্সক্লুড হবে। আর ইম্পোর্ট এক্সপোর্টের কথা তো এখানে বলে দেওয়া আছে, এগুলি এটা দরকার নাই। এটা আউটপুট অ্যাপ্রোচ আমাদের দরকার নাই, ইনকাম অ্যাপ্রোচ আমরা বলে ফেলছি। জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট, এখান থেকে আমাদের এক্সাম্পল গুলি শুরু হলো। এখানে মার্কেট প্রাইস অফ সিগারেটের কথা বলা হচ্ছে। লেট আস টেক এক্সাম্পল দ্যাট লোকাল প্রোডাকশন অফ সিগারেট ইজ টাকা 80। এটা আসলে অনেক আগের পুরনো, এখন তো সিগারেট এক প্যাকেটের দাম অনেক বেশি, 80 টাকা নাই, বেশি আছে, তাই না? সিগারেটের কথাই। So here market value is equal to factory income is equal to total cost is equal to total value added is equal to 80। অর্থাৎ লোকাল প্রোডাকশন যদি সিগারেটের 80 টাকা হয় তাহলে এই যে মার্কেট ভ্যালু, ইনকাম, কস্ট আর ভ্যালু অ্যাডেড এগুলি সব একই হবে, এটা 80 টাকা। বাট ইফ there is a indirect tax or subsidies, market value is not equal to total value added। কিভাবে? এখানে আমরা একটা উদাহরণ দেখাচ্ছি যে আমরা বলছি মার্কেট প্রাইস হচ্ছে 80 টাকা,
ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স 4 টাকা, তাহলে জিডিপি এট মার্কেট প্রাইস হবে কত? 84 টাকা। কারণ হলো যে ট্যাক্স অ্যাড হয়ে গেল, হ্যাঁ, আর জিডিপি এট ফ্যাক্টর কস্ট হবে যে ট্যাক্সটা বাদ দিলে। সো টোটাল ভ্যালু অ্যাডেড হবে 80, ফ্যাক্টর কস্ট হচ্ছে 80, আর হচ্ছে জিডিপি এট মার্কেট প্রাইস যদি বের করতে হয় তাহলে বলতে হবে এখানে এটা 84, ট্যাক্সটা অ্যাড হবে। আরেকটা উদাহরণ আমরা যদি ধরি, এডুকেশন ইন ইউনিভার্সিটি, সাবসিডি দিল গভর্নমেন্ট 20 টাকা আর ইউনিভার্সিটি ফি নিল 120 টাকা, তাহলে জিডিপি এট মার্কেট প্রাইস হবে 120, আর ফ্যাক্টর কস্ট হবে, জিডিপি এট ফ্যাক্টর কস্ট হবে ওই যে 20 টাকা সাবসিডি দিল সেটা যুক্ত হয়ে, মার্কেট প্রাইসের সাথে কিন্তু ওই সাবসিডি যুক্ত হবে না। এটাই কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সাবসিডি অ্যাড হবে, তবে জিডিপি, রিয়াল জিডিপি বের করতে হলে আমাদেরকে সাবসিডি অ্যাড করতে হবে। রিয়াল জিডিপি বা জিডিপি এট ফ্যাক্টর কস্ট এক কথা। কাজেই এখানে মনে রাখতে হবে যে রিয়াল জিডিপি, এখানে কিন্তু আমাদের এই যে সাবসিডি যুক্ত হয়ে আমাদের এখানে রিয়াল জিডিপিটা ভ্যালু অ্যাডেড জিডিপিটা এক ইউনিভার্সিটি বের হবে। দুইটার ভ্যালু অ্যাডেড দুই রকম, এখানে সিগারেটের ভ্যালু অ্যাডেড হলো ট্যাক্স বাদ দিয়ে, আর এখানে হলো সাবসিডি যুক্ত হয়ে। এখানে জাস্ট এই ফর্মুলাটাই দেওয়া হয়েছে। এখন এখানে জিডিপি আর ফ্যাক্টর কস্ট বলতে কি বোঝায়? জিডিপি আর ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু ওয়েজেস বা লেবার কস্ট প্লাস রেন্ট প্লাস ইন্টারেস্ট প্লাস গ্রস প্রফিট প্লাস ডিপ্রিসিয়েশন। তাহলে কয়টা জিনিস ছিল? 1, 2, 3, 4, 5টা। ফ্যাক্টর কস্ট যখন বের করতে বলা হবে, পরীক্ষায় কিন্তু অনেক ছোট ছোট অঙ্ক থাকবে, যে বলা হবে জিডিপি এট ফ্যাক্টর কস্ট, জিডিপি এট ভ্যালু অ্যাডেড কস্ট, জিডিপি এট মার্কেট প্রাইস, এরকম আলাদা আলাদা করে দিয়ে অঙ্ক থাকতে পারে। যখন মার্কেট প্রাইস বলবে তখন এই ফর্মুলা, যখন ফ্যাক্টর কস্ট বলবে তখন ফ্যাক্টর কস্ট অথবা সাম অফ ভ্যালু অ্যাডেড যখন বলবে তখন এটা হবে। আবার জিডিপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স মাইনাস সাবসিডিজ, তখন হবে জিডিপি এট মার্কেট প্রাইস। ঠিক আছে, এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। এই ধরনের ছোট ছোট ফিগার দিয়ে বলা হবে যে ক্যালকুলেশন করা, অথবা একটা ফিগার দিয়ে এই কি করা। এখন আমরা কিছুক্ষণ আগেই যেটা দেখলাম সেটা হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ডোমেস্টিক প্রোডাক্ট, সরি। আর এখন যদি আমরা বলি জিএনপি কি জিনিস, জিএনপি আর জিডিপি কি এক জিনিস? অনেক সময় এই প্রশ্ন চলে আসে যে জিএনপিটা স্যার আপনি জিএনআই বললেন, যে গ্রস ন্যাশনাল ইনকাম অথবা ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, এগুলি সবগুলি খুব কাছাকাছি। এই কনসেপ্ট গুলি ক্লিয়ার থাকতে হবে। জিডিপিটা হচ্ছে জিএনআই, ন্যাশনাল ইনকাম আমরা বলেছি যে অল ফাইনাল গুডস এর মূল্য, আর জিডিপি হচ্ছে অল মার্কেট প্রাইস অফ অল ফাইনাল গুডস, এক বছরের দেশের ভিতরে অভ্যন্তরে যা উৎপাদিত হয় সেটা। আর গ্রস ন্যাশনাল ইনকাম প্রোডাক্টস যেটা, এটা হচ্ছে টোটাল ইনকাম আর্ন বাই দ্য রেসিডেন্ট। এই যে এখানে রেমিটেন্স বিষয়টা আসতেছে, আমি বলছিলাম যে রেমিটেন্স আমরা দেখবো পরে, যে একটা দেশে রেসিডেন্ট যারা আছে, তারা বসবাসকারী যারা আছে, the total income earned by resident of an economy from engaging in various economic activities, irrespective of whether the economic activities are carried out within the economic territory or outside in a specified period. এখন কোন লোক যদি সৌদি আরব বা বাংলাদেশের কাজ করে এই দেশে রিমিটেন্স পাঠায়, সেটা কিন্তু জিএনপি তে যাবে, সেটা কিন্তু জিডিপি তে যাবে না। ঠিক আছে, এটা কিন্তু
জিডিপি তে যাবে না, জিডিপি তে যাবে কখন, যখন রিমিটেন্স বা বাংলাদেশে যে টাকাটা পাঠাইলো এটা তো আসলে বাংলাদেশের রিজার্ভ রিমিটেন্সটা, কিন্তু এটা তো আসলে তার ফ্যামিলির জন্য পাঠাইছে টাকাটা, তাই না? টাকাটা তো সরকারের জন্য পাঠায় না, নাকি সরকারের জন্য পাঠায়? সৌদি আরবে কাজ করে কার জন্য পাঠায়? স্যার ফ্যামিলি এক্সপেন্ডিচারের জন্য। রাইট। কিন্তু টাকাটা যেহেতু ডলারে আসে বা ফরেন কারেন্সিতে আসে, এটা আসলে আলটিমেটলি টাকাটা বাংলাদেশের কারেন্সিটা কিন্তু ওই যে লোকের জন্য তার কাছে বাংলাদেশের কারেন্সিটা যায়, তার কাছে কিন্তু রিয়াল অথবা ডলার অথবা ইউরো এই আকারে যায় না, এটা কিন্তু গভর্নমেন্টের কাছে জমা হয়। সুতরাং আলটিমেটলি এটা হাউস হোল্ড এক্সপেন্ডিচার বা হাউস হোল্ড ইনকামের মধ্যে চলে যায়। তো সেই জন্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যখন আমরা বের করি তখন আমরা দেশের ভিতরে বা বাহিরে, কিন্তু সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে এই দুইটাই দেশের ভিতরে হোক আর বাইরে হোক এইটা আমরা জিএনপি তে ইনক্লুড করি। এই কথাটাই এখানে এরো চিহ্ন দিয়ে পরে বলা হচ্ছে, তবে এটা একটা বছরে কারেন্ট ইয়ারে হইতে হবে। আচ্ছা, এখন জিডিপি টু জিএনপি, হ্যাঁ, এখন জিএনপিটা হচ্ছে কি, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস ইনকাম, আমাদের দেশের মানুষ বাহিরে গিয়ে যেটা ইনকাম করে আর আমাদের দেশে যারা কাজ করে ওই টাকাটা নিয়ে তার দেশে চলে যায়। মানে বিদেশি সাদা চামড়া আছেন আমার দেশে কাজ করে ইপিজেডে বা বিভিন্ন জায়গায়, তারাও তো টাকা নিয়ে যায়। শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, এরকম অনেক দেশের লোক, ভিয়েতনাম অথবা থাইল্যান্ডের লোকজন আমার দেশে ইনকাম করে। সুতরাং জিএনপিটা হচ্ছে আমার এক বছরে যে পরিমাণ পণ্য সেবা কর্ম মার্কেট প্রাইসে উৎপাদিত হয় এটার সমষ্টি, এটার সাথে যুক্ত হয় আমার দেশের লোকেরা বিদেশে গিয়ে যা রোজগার করে সেটা, আর ওটার থেকে মাইনাস হয় অন্য দেশের লোকেরা আমার দেশ থেকে যে টাকাটা নিয়ে যায় রোজগার করে। তাহলে এই পার্থক্যটা শুধু জিডিপি এবং জিএনপির মধ্যে এখানে। একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ, একটা কোশ্চেন করা যাবে স্যার? তাহলে জিডিপি তাহলে আমার ইনকাম ফ্রম আউটসাইড অফ দি টেরিটরি, এটা আমার কাউন্ট করে না জিডিপি? না, ওকে স্যার, জিএনপি আর জিডিপির মধ্যে মূল পার্থক্য হলো এটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, জিডিপিটা বাইরটা ক্যালকুলেট করে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে এখন জিএনপিটা তাহলে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম, অর্থাৎ যারা বিদেশে নিয়ে যায়, আমি 10 কোটি টাকা 100 কোটি টাকা বিদেশ থেকে অর্জন করলাম, আমার দেশ থেকে 50 কোটি টাকা নিয়ে গেল, তার মানে হলো এখানে নিট, এখানে নিট ফ্যাক্টর ইনকাম মানে হলো এখানে মাইনাস, ওই যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টের মতো, যেটা চলে গেল যেটা থাকলো তাহলে ওইটা আইসা জিডিপির সাথে যুক্ত হয়। ঠিক আছে, নেট এক্সটার্নাল ফ্যাক্টর ইনকাম সোর্স যেটাকে বলি আমরা এনআই। ঠিক আছে, সো জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এনআইএ। এগুলি জাস্ট পার্থক্যগুলি বলার জন্য এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, ওইগুলি অত দরকার নাই। এখানে এনএনপি, এনএনপি হলো নিট ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর এনএনপি তো হচ্ছে নিট। নিট মানে হচ্ছে এখান থেকে গ্রস থেকে কোনো কিছু বাদ যায়, বাদ যাওয়ার পরে সেটা নিট হয়। বাদ যায় কি, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ যায়, কারণ ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ আইটেম। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনটা হচ্ছে নন ক্যাশ আইটেম। নন ক্যাশ আইটেম বলতে কি বোঝানো হয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশনটা আমরা অ্যাকাউন্টিং এর বইতে কখনো ক্যাশ পেমেন্ট করি না, করি না স্যার। তো যারা অ্যাকাউন্টিং এর ছাত্র তারা হয়তো সহজভাবে বুঝতে, যারা অ্যাকাউন্টিং এর না, ডেপ্রিসিয়েশন হলো একটা মেশিনের মূল্য আমি 10 কোটি টাকা দিয়ে কিনলাম, আমি 10 বছর যদি এটার ইকোনমিক লাইফ ধরি তাহলে 10 দিয়ে ভাগ করলে আমার প্রতি বছর আমার
1 কোটি টাকা করে এটা ডেপ্রিসিয়েশন হবে। আমি লাভ লোকসান হিসাবে 1 কোটি টাকা ডেপ্রিসিয়েশন দেখাইয়া আমার লাভ ক্যালকুলেশন করব, কিন্তু এই 1 কোটি টাকা আসলে কাউকে দেই না। এটা জাস্ট বইতে দেখানো হয়, এটা কিন্তু কাউকে দেওয়া হয় না। অর্থাৎ এটার যে মূল্য কমে যাচ্ছে, মেশিনটার ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, এটা 2টা কারণে এই টাকাটা দেখানো হয়। একটা হলো যে এটা খরচ না, বাট এটা ওয়্যার অ্যান্ড টিয়ার জনিত, ভবিষ্যতে যদি মেশিন রিপ্লেস করতে হয় তাহলে এক ধরনের রিজার্ভ তৈরি করতে হয়। এই রিজার্ভটা কিন্তু ইনডাইরেক্টলি আমার অ্যাসেটকে মূল্য কমায়া দিলেও আমার ওই সাইডে, এই লায়াবিলিটি সাইডে আমার একটা রিজার্ভ অ্যাকাউন্ট থাকে, সেই রিজার্ভ অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টটা জমা হয়, বাট ইট ইজ নট এ ট্রান্সফার অফ মানি টু আদার্স। সো এই জন্য জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা এনএনপি পাবো। ঠিক আছে, আরেকটা কথা স্যার এলসিডির একটা ইয়ে আছে, এই স্লাইডে আছে স্যার। এলসিডির এটা কি স্যার, আমরা কি স্যার এলসিডি তে আছি নাকি স্যার আমরা এলসিডি থেকে বের হয়ে গেছি এই থিওরি অনুযায়ী না স্যার? না, আমরা এখন ওই LDC? ওগুলি নিয়ে আলাপ করি নাই, ওইটা নিয়ে আমরা এলডিসি। ঠিক আছে, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা এটা আমাদের দরকার নাই। এটা হলো আমরা এখন মিডল ইনকাম কান্ট্রিতে চলে গেছি, আমাদের জিডিপি গ্রোথ বেড়ে গেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, সুতরাং আমরা এখন আপগ্রেডেড অবস্থায় আছি। আমরা এখন আর এলডিসি তে নাই। স্যার একটা প্রশ্ন স্যার, একটু জানার জন্য প্লিজ স্যার। আমাদের স্যার রেমিটেন্স, এটা কি স্যার আমাদের দেশে যে ফরেন যে ইয়েগুলো আছে স্যার, ইন্ডাস্ট্রি, এরা আমাদের দেশ থেকে যা উপার্জন করে নিয়ে যাচ্ছে, আর আমাদের রেমিটেন্স, এই দুটোর কি স্যার ফারাক নাই স্যার? ওইটাই তো বললাম, ওই ফারাকটার কারণেই আমাদের এই যে জিডিপি এবং জিডিপি তে কিন্তু ওইটা কনসিডার করা হয় না, কিন্তু জিএনপি তে সেটা কনসিডার করা হয় যে এই দুইটার ফারাকটাকে আমরা, যদি মাইনাস হয় তাহলে মাইনাস হয়ে যাবে, যদি প্লাস হয় তাহলে প্লাস হবে। অর্থাৎ আমাদের চেয়ে যদি তারা বেশি নিয়ে যায়, আমরা কম আনি, তাহলে আমাদের জিডিপি থেকে সেটা বাদ যাবে, আর যদি আমাদের এটা ইয়ে হয় তাহলে সেটা যুক্ত হয়ে এনএনপি ক্যালকুলেশন হবে, সরি জিএনপি ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন তো স্যার আমাদের বর্তমান পরিস্থিতিতে মানে কি স্যার আমার রেমিটেন্স দেশে- বেশি আসে নাকি ওরা বেশি নিয়ে যায়? না, আমাদের রেমিটেন্স এখন একটু বেশি আসে, এখনো আমরা প্লাস বেশি আসে স্যার না? হ্যাঁ। আমাদের, Thank you, sir. আমাদের চেয়ে আমরা যা উপার্জন করি তার চেয়ে বেশি তারা নিচ্ছে না, কিন্তু এটাও যেটা নিচ্ছে এটাও আসলে, এটা নিয়ে অনেক সমালোচনা আছে যে তাদেরকে আসলে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওই ইয়ে করার জন্য, মানে এফডিআইটাকে এনকারেজ করার জন্য আমরা বিদেশিদেরকে আমাদের দেশে কনসালটেন্ট হিসেবে কাজ করতে চাই। তাদের যে সমস্ত কারখানা আছে এখানে বড় বড় পদে, মানে সিইও অথবা জিএম, এই সমস্ত পদে তাদেরকে কাজ করার জন্য সুযোগ দেই। এইটা বলা হচ্ছে যে এগুলি বাদ দিয়ে আমার দেশে কিন্তু দক্ষ জনগোষ্ঠী আছে, তাদেরকে যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে এই টাকাগুলি আমার দেশে থাকবে। তো এগুলি নিয়ে সমালোচনা আছে, এটা কিন্তু সরকার চাইলেও অনেক সময় পারে না। কারণ হলো যে বিদেশিরা এখানে আইসা যেই কাজ করে, যেমন একটা প্রজেক্টের যদি আমরা নেই, প্রজেক্ট অনেক সময় গভর্নমেন্টের বিদেশি ডোনারদের, চাইনিজরা কাজ করে এই দেশে, চাইনিজের লোকজন দেখলো যে তারা লোন দিছে এবং লোনের সাথে শর্ত ছিল তোমাদের এই কাজগুলি, এই টেকনিক্যাল কাজগুলি আমাদের লোক যায় করবে। তাইলে হয় কি, একদিকে তারা কিন্তু লোনের সুদও নিচ্ছে, আরেকদিকে আবার ওইদিকে ইয়েও নিচ্ছে, তাদের লোকে কাজ করে বেতনটাও কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। তো এটা একটা, মানে এগুলি নিয়ে অনেক সমালোচনা আছে যে আমরা, আমাদের দেশের জনগণ সক্ষম এবং এই সমস্ত কাজ করার মতো সামর্থ্য রাখে, কিন্তু তারপরও বিদেশিরা এই কাজগুলি করে। এই আর কি। যাই হোক, এখন হলো রিয়েল যে জিডিপি আর নমিনাল জিডিপি বলে একটা কথা আছে। হ্যাঁ, রিয়েল জিডিপিটা আসলে হচ্ছে এটা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়, নমিনালটা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না, পার্থক্য শুধু এইটুকু। হ্যাঁ, তো আমরা
এই রিয়াল জিএনপি এবং নমিনাল জিএনপির সাথে জাস্ট এইটুকু মনে রাখলে হবে যে নমিনাল জিএনপি যখন ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয় তখন সেটা রিয়াল জিএনপি হয়, ঠিক আছে? অর্থাৎ নমিনাল জিএনপি কে ইনফ্লেশন যেটুকু হয়েছে এটুকু দিয়ে অ্যাডজাস্ট করলে আমরা রিয়াল জিএনপি কে পাবো। আর একটা জিনিস মনে রাখতে হবে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলি আপনাদের সবার সব দরকার নাই, জিডিপি ডিপ্লেটের এইটুকু দরকার নাই, এটা আরো অন্যদের জন্য। জিডিপি অ্যান্ড ইকোনমিক ওয়েলবিং, এখানে আমরা কিছুটা চেষ্টা করেছি ওইটা ওখানকার মতো কিছু আলোচনা এখানে আনা। জিডিপি যদি আসলে বাড়ে তাহলে ওয়েলবিং হয় কিনা, বলছে হায়ার জিডিপি ইন্ডিকেটস হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং। ওখানে ওটার সাথে অনেকটা মিল আছে, মিল তো থাকবে, কারণ হলো যে এখানে যে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে তো আমি নেট ন্যাশনাল প্রোডাক্টটা পাচ্ছি এবং আমার ন্যাশনাল ইনকাম এখান থেকেই বের হয়ে যায়। এই অঙ্কগুলি এখানে আছে, এগুলি দেখে নিলে হবে যে কিভাবে এটা হলো ডোমেস্টিক প্রোডাক্ট 1993, এটা ইনকাম অ্যাপ্রোচে করলে এই কিভাবে আইটেম গুলি থেকে এখানে বের হয়। আর যদি এক্সপেন্ডিচার মেথডে করি তাহলে কোনটা মাইনাস ছিল কোনটা প্লাস ছিল এটা এখানে শো করানো, এটা নিজেরা করতে হবে এগুলি পরীক্ষার জন্য। এইটাও আরেকটা ঠিক, এটা আমরা ইনকাম মেজার করছি, এখানে পার্সোনাল ইনকাম আমরা বের করছি, ন্যাশনাল ইনকাম জিডিপি বের করছি। এটা উল্টা দিক থেকেও হতে পারে, আবার জিডিপি সাইজ দেওয়া আছে ওখান থেকেও হতে পারে। এগুলি পরীক্ষায় আসছে অনেক সময়। এটা ন্যাশনাল ইনকাম এখান থেকে বাইর করার জন্য এই অঙ্কটা এখানে সলভ করে দেওয়া আছে। এই অঙ্কটা এখানে এসে সলিউশনটা দেওয়া আছে, এই সলিউশন গুলো দেখে নিতে হবে নিজেরা। হ্যাঁ, এই অঙ্কগুলি এইভাবে থাকবে। আর এরপরে যদি বাড়তি কোনো অঙ্কের দরকার হয় সেটা আমি পরে ইয়ে করে দেব। ওই যে অলরেডি বাড়তি অঙ্ক বলতে আমি যে তিনটা বলছিলাম না, যে তিনটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা গুলি জিএনপি এট ফ্যাক্টর প্রাইস, জিডিপি এট ভ্যালু অ্যাডেড প্রাইস, এইগুলি জিডিপি এট ফ্যাক্টর কস্ট, এগুলি কিভাবে ক্যালকুলেশন করা হয় যে তিনটা, জিডিপি at factor cost, GDP at value added cost, ওই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে ওই ফিগার গুলি দেওয়া থাকবে, ইন্টারেস্ট কত, ডেপ্রিসিয়েশন কত, সাবসিডি কত, ওগুলি থেকে যোগ বিয়োগ হলেই বের হয়ে যাবে। তো এই অঙ্কগুলি আসলে সহজ, বাট অনেকে প্র্যাকটিস করে না দেখে সমস্যা হয়ে যায়। আমরা এইটুকু শেষ করে দিয়ে আজকে ইয়েতে সাজেশনের মধ্যে দিয়ে রাখছিলাম। মার্কেট কাকে বলে এটা আসলে নরমালি থাকে না, মার্কেট স্ট্রাকচারের এখানে ক্লাসিফিকেশন গুলি একবার এমনি চোখ বুলাইয়া যাওয়া আর কি, পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, মনোপলিস্টি, পলিটিপলি, দুয়োপলি। এখন এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য নেচার অফ কম্পিটিশন। হ্যাঁ, কি ফ্যাক্টর করার জন্য, ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য নেচার অফ কম্পিটিশন। এটা কম্পিটিশন কে কি কি বিষয় প্রভাবিত করে। একটা হলো ইফেক্ট অন বায়ার, প্রোডাকশন ক্যারেক্টারিস্টিক্স, প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স, কনফ্লিক্ট বিটুইন ফিজিক্যাল এন্ড মিনিমাম ইকোনমিক সাইজ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যাঁ হ্যালো, সাদ্দাম বলছিলাম স্যার, আইসিএমএল ক্লাস থেকে স্যার। ও
শেষ হয়ে গেছে তাই না? না না, শেষের জন্য না স্যার, একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর কি স্টুডেন্টদের। আচ্ছা বলেন। স্যার ওনাদের আজকে যে 8:30টায় একটা ক্লাস শিডিউল করা হয়েছিল আবুল খায়ের স্যারের, হ্যাঁ। তো উনি স্যার এখনো মিটিং থেকে বেরোতে পারেন না, আজকে উনি নিতে পারবেন না ক্লাসটা। ও আচ্ছা। এটা স্টুডেন্টদেরকে একটু জানানোর জন্য স্যার, মানে আপনার মাধ্যম দিয়ে একটু বললাম ক্লাসে। আর হচ্ছে ওই ক্লাসটা স্যার শুক্রবার দিনকে 10টার সময় আমরা শিডিউল করবো, ওদের মেলে চলে যাবে আর কি, এটা আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই আপনি ক্লাস নেন স্যার যতক্ষণ পারেন, অসুবিধা নেই আজকে। ওটা ইমেলে জানাই দিবেন। হ্যাঁ আপনারা তো শুনছেন, ইমেলেও জানাই দিব। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে এই যে কম্পিটিশনের যেটা বললাম, যে এখানে রুল অফ গভর্নমেন্ট পলিসি, এটা কিন্তু অনেক সময় থাকে। হ্যাঁ, তো রুল অফ গভর্নমেন্ট পলিসি আসলে কম্পিটিশনের ক্ষেত্রে সরকারের রুল কি থাকে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা প্রশ্ন থাকে যে গভর্নমেন্ট কম্পিটিটিভ মার্কেটের প্রাইস রেগুলেশনে কি ধরনের ভূমিকা রাখে। প্রশ্নটা এরকম থাকে, হাউ দ্য গভর্নমেন্ট রেগুলেশন control the price in the market economy, or why government regulation is required to control the price in the competitive market. এরকম প্রশ্ন থাকে আর কি, এটা পেশায় বিষয়ে এক একজনে এক এক ল্যাঙ্গুয়েজে থাকে। মানে আসলে সরকারের এই যে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের রোলটা কি, এই কথাটা এখানে বলা হচ্ছে। সরকার কি ধরনের পলিসি নিতে পারে। সরকারের পলিসিটা আসলে হচ্ছে কি, সরকার তো যে উৎপাদন করে তার দিকেও তাকাইতে হয়, আর যে ভোগ করে তার কথাও চিন্তা করতে হয়, তাই না? যে রাইস উৎপাদন করে, ধান চাউল উৎপাদন করে, সে কিন্তু ন্যায্য মূল্য পেতে চায়। আবার অন্যদিকে যে ভোক্তা, ঢাকা শহরে আমরা থাকি, আমরা কিন্তু চাই যে চালের দামটা কম থাকুক, বেশি হইলে আমরা কিনতে পারি না, আমাদের জন্য অসহনীয় হয়ে যায়। দাম বেড়ে গেলে আমরা চিৎকার চেঁচামেচি শুরু করি যে জিনিসের দাম বেড়ে গেলে। এখন প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্টের মধ্যে একটা রোল প্লে করে। গভর্নমেন্টের রোলটা হলো যে ভোক্তাও ঠিক থাকুক আর প্রডিউসারও ঠিক থাকুক। এই যে একটা ডিলেমা, এটা কিন্তু অনেক কঠিন কাজ। গভর্নমেন্টের রেগুলেশন, এটা খুব কঠিন কাজ। গভর্নমেন্ট এখন যদি সাবসিডি দিয়া কৃষি পণ্য উৎপাদন করে জিনিসের দাম কমাইয়া বাজারে ছাড়ে, তাহলে ভোক্তা যারা আছে তারা কিন্তু কম দামে তারা ইয়ে করতে পারে, চাউল কিনতে পারে বা অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। কিন্তু আবার যদি গভর্নমেন্ট সাবসিডি বন্ধ করে দেয়, তাহলে উৎপাদন পর্যায়ে খরচ যায় বেড়ে, তখন সে কম দামে আর বিক্রি করতে পারে। তো কাজেই এখানে গভর্নমেন্ট কোন কোন জায়গায় আসলে ইন্টারফেয়ার করবে, কোন কোন জায়গায় ইন্টারফেয়ার করবে না, এটা গভর্নমেন্টকে ঠিক করতে হবে। এবং কোন জিনিস কি পরিমাণে উৎপাদন হয়, হ্যাঁ, উৎপাদন খরচটা কিরকম, তারপরে হচ্ছে এই যে উৎপাদনের পরে যে পণ্যের আনা নেওয়া, মানে এক লোকেশন থেকে আরেক লোকেশনে ট্রান্সপোর্ট করা, এই ট্রান্সপোর্টেশন কস্টটা কিরকম। তারপরে গভর্নমেন্ট আসলে যে ট্যাক্স বসায়, ভ্যাট বসায়, হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। গভর্নমেন্ট আসলে ট্যাক্স ভ্যাট কতটা বসাবে। আর একটা এখানে অবশ্য ট্যাক্স ভ্যাটের কথাটা উল্লেখ নাই, এখানে 4টা কারণ ওরা লিখছে। আরেকটা হলো যে চয়েস অফ টেকনোলজি। এখানে আসলে অনেক সময় হয় কি যে টেকনোলজি ইউজ করার কারণে
কি হয়, গভর্নমেন্টের ইয়ে হয়, কি বলে, কাস্টম ট্যাক্সের কথা অবশ্য ভিতরে বর্ণনায় বলা আছে, এরপরে প্যারাগ্রাফের ভিতরে যদি সরাসরিভাবে পয়েন্ট আকারে নেয়। আচ্ছা, টেকনোলজিটা কি ভাবে হেল্প করে? টেকনোলজি আসলে কৃষক তার কোন এলাকায় জিনিসের দাম কিরকম, যেমন গরুর মার্কেটে যদি আমরা দেখি যে কোরবানির সময়, তাই না, এক এক মার্কেটে কিন্তু দাম এক এক রকম হলেও তারা কিন্তু খোঁজ খবর রাখে, মানে ব্যাপারী যারা আছে বা পরিয়া যারা আছে তারা কিন্তু খোঁজ খবর রাখে যে ওখানে কি দামে বিক্রি হচ্ছে, কি ধরনের গরু কোন দামে বিক্রি হচ্ছে বা মার্কেট রেটটা কিরকম। তখন তারা কিন্তু সেখানে একটা কার্টেল বলে এটাকে, একটা গ্রুপ বলে, যে তারা একটা গোষ্ঠী হয়ে যায়, একটা সংঘবদ্ধ হয়ে যায়। তখন তারা সেই প্রাইসটা ওই মানে সিন্ডিকেট বলি আর কি, আমরা সিন্ডিকেট বলি। সিন্ডিকেট ঠিক বলা যাবে না, সিন্ডিকেট তো ভিন্ন জিনিস। সিন্ডিকেট হলো খারাপ উদ্দেশ্যে ইয়ে করা, এটা কিন্তু ভালো উদ্দেশ্য হতে পারে। কারণ সে তো কোনো একটা মার্কেট যদি কম দামে বিক্রি করে বাজার পড়ে যায়, তাহলে অন্য মার্কেটেও কিন্তু এটার প্রভাব পড়ে। সো দ্যাট এই জিনিসগুলি এখানে খেয়াল রাখতে হবে যে গভর্নমেন্টের আসলে পলিসিটা কি। এটার সাথে আমরা আরেকদিন আরেকটা স্লাইড আমরা আলাপ করবো, সেটা হলো যে কম্পিটিশন কমিশন যেটা বাংলাদেশে আছে, কম্পিটিশন কমিশন কি কাজ করে। কম্পিটিশন কমিশন নামে একটা কমিশন আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেক সময় কম্পিটিশন কমিশনের নাম শুনেছি, কিন্তু কম্পিটিশন কমিশনটা কি জিনিস এটা আমরা, কম্পিটিশন কমিশন কি বাংলাদেশে আছে স্যার? আছে আছে আছে। এটাই হলো মজার বিষয় যে আমরা অনেক জিনিস জানি না, কিন্তু সরকার আইনও করেছে, লোকও কাজ করতেছে, এবং সেখানে কম্পিটিশন পলিসিতে কাজও হচ্ছে। তো আমরা হয়তো এটা তাদের কি আছে ভিজিবল অ্যাক্টিভিটিজ আছে? হ্যাঁ, মানে এই কমিশনের কি কোনো ভিজিবল অ্যাক্টিভিটিস কি আছে স্যার? আছে আছে, খুব কম এখন পর্যন্ত ওইভাবে আসলে নাই। ইউ আর রাইট, ভিজিবল অ্যাক্টিভিটি যেমন ভোক্তা অধিকার আইনে কিছু কাজ শুরু করছে, এক সময় ছিল না, এখন কিন্তু আছে। এখন কিন্তু ভোক্তা অধিকার আইনের ইয়ে আছে। তো এইটা আমি এখানে কম্পিটিশন পলিসির স্লাইডটা রেখেছি, বাট আই কুড নট ফাইন্ড ইট নাও। আজকে আমার কাছে আমি যে দেখবো, খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এটা খুঁজে দেখবো। কম্পিটিশন পরিস্থিতি কোথাও আছে? আচ্ছা, তারপরে হলো আমাদের মার্কেটে এখানে শর্ট রান ইকুইলিব্রিয়াম, শর্ট রান ইকুইলিব্রিয়ামটা মার্কেটে কিভাবে ইয়ে হয়, এই কার্ভটা দিয়ে শর্ট রান ইকুইলিব্রিয়ামটা আমরা একটু আলোচনা, এটা একটু করতে হবে আপনাদের। বলা হচ্ছে শর্ট রানে আসলে এটা তো আমরা জানি যে অনেক কিছুই অপরিবর্তিত থাকে। হ্যাঁ, সুতরাং দাম বাড়লে চাহিদা এবং যোগানের কি অবস্থা হয়, এবং সেটা উভয় পক্ষের দামাদামিতে এটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের দ্বারা তখন সেটা আমরা শর্ট রান ইকুইলিব্রিয়ামে আমরা দাম নির্ধারণ করি। হ্যাঁ, এখানে একটা ইলাস্ট্রেশন দিয়ে দেওয়া আছে,
উদাহরণ দিয়ে দিয়ে এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, এখানে এটা সহ উদাহরণটা সহ একটু খেয়াল করতে হবে। লং রানের আমাদের দরকার নাই, লং রান আমাদের দরকার নাই। আর হলো এখানে মার্কেট স্ট্রাকচারের মধ্যে এখানে অবশ্য এমনি এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। Compare and contrast monopolistic competition with perfect competition with reference to adjustment and outcome in terms of equilibrium. ঠিক আছে? তো উপরের আসলে মনোপলিস্টিক কম্পিটিশন কি আর পারফেক্ট কম্পিটিশন কি, এটার মধ্যে পার্থক্য এবং একটা তুলনা করতে হবে, এবং এইটার রেফারেন্সে ইকুইলিব্রিয়ামটা আলোচনা করতে বলছি যে পারফেক্ট কম্পিটিশনে এবং মনোপলিস্টিক কম্পিটিশনে ইকুইলিব্রিয়ামটা কিভাবে নির্ধারিত হয়। এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একটু আপনাদের দেখতে হবে। এটা আমরা পরে দরকার হয় আরেকবার রিভিউ করবো। স্যার এই চ্যাপ্টারটা থেকে একটা কোশ্চেন স্যার খুব মাঝে মাঝে আসে স্যার। কি প্রশ্নটা কি? এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসেই, এটা এই জন্যই বলছি আমি যে কটা প্রশ্ন স্যার একটা আসে স্যার, তার মধ্যে একটা প্রশ্ন স্যার স্যার। হ্যাঁ সেটাই বলছি। আমি তো বললাম একটা তো হলো যে গভর্নমেন্টের রোল কি হবে, আর একটা হলো বলে গভর্নমেন্টের রোল কি হবে, আর এটা হলো এই যে এখন যে প্রশ্নটা দেখালাম সেটা, আর একটা হলো আর একটা কোনটা বললাম জানি। স্যার একটা কোশ্চেন স্যার, আইডেন্টিফাই দ্য ইম্প্যাক্টস অফ ডিফারেন্ট ফর্মস অফ কম্পিটিশন অন প্রাইসেস, আউটপুট এন্ড প্রফিটেবিলিটি। এই কোশ্চেনটা স্যার মাঝে মাঝে আসে। প্রাইস, আউটপুট এবং প্রফিটেবিলিটি এইগুলোর ইম্প্যাক্ট কেমন ডিফারেন্ট ফর্মস অফ কম্পিটিশনের উপরে? এখানে এটা তো স্যার সময় শেষ প্রায়। এটা যদি ইয়ে করতে হয় তাহলে একটা ম্যাট্রিক্স আছে এখানে, ওই যে বিভিন্ন মার্কেটের বর্ণনা দিয়ে বলা আছে যে ওখানে কোনটা কিরকম হয়। হ্যাঁ, এটা যদি আমরা এখানে দেখি প্রফিটটা ইয়ে হয়, তাহলে এখানে একটা ইয়ে আছে, ম্যাট্রিক্স আছে। এটা তো দিয়েও উত্তর দেওয়া যাবে, এটা দেখাইয়া ওইটার উপর এই যেখানে এটা দিয়েই বিভিন্ন মার্কেটের কথা বলতে হবে। এইটার উপরে নির্ভর করে এখানে বর্ণনাগুলি আছে, প্যারামিটারস অফ মার্কেট স্ট্রাকচার। এখানে উত্তরটা ওখানে প্রফিটস এর উপরে কি ধরনের ইয়ে হয় সেটা এটা আছে। কারণ হলো কমপ্লিটলি মনোপলি হলে সেটা কি হয়, এটা সিঙ্গেল প্রডিউসার থাকে, এখানে কম্পিটিশন কম থাকে, প্রমোশনাল অ্যাক্টিভিটিস কম থাকে, এখানে তারা মুনাফার ক্ষেত্রে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে। সুতরাং এই কম্পারিজনটা দেখাইয়া নিচে আলোচনাটা করে দিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, আমরা ইনফ্লেশনটা নেক্সট ক্লাস